এবার ইসরায়েলের সঙ্গে ফের যুদ্ধের ঘোষণা লেবাননের। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইউক্রেন জুড়ে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, শিশুসহ নিহত অন্তত ৩ জন। এবার ট্রাম্পের হুমকির মুখে আগাম নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কানাডা। এদিকে ইসরায়েলে প্রবল বিক্ষোভের মুখে নেতানিয়াহু, গাজায় যুদ্ধ বন্ধের দাবি। আরো জানিয়ে দিব, এবার এরদোগানের পদত্যাগ দাবিতে উত্তাল তুরস্ক। এদিকে ইসরায়েলি হামলায় ২৪ ঘন্টায় হতাহত আরো শতাধিক। এবার যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলা ইসরায়েলের, নিহত অন্তত ৮ জন। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ইসরায়েলি তাণ্ডবে গাজায় নিহতের সংখ্যা ৫০,০০০ ছাড়ালো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইসরায়েলের সঙ্গে ফের যুদ্ধের ঘোষণা লেবাননের। ইসরায়েলের সঙ্গে পুনরায় যুদ্ধের ঘোষণা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। এদিকে ৫ লাখ গাজাবাসীকে আশ্রয় দেওয়ার দাবি অস্বীকার করেছে মিশর। যুদ্ধবিরতির পর নতুন করে যুদ্ধ শুরু হওয়া সম্পর্কে সতর্ক করে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেন, যুদ্ধ এবং শান্তির বিষয়ে লেবানন যে সিদ্ধান্ত নেয় তা দেখানোর জন্য সব নিরাপত্তা ও সামরিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি বলেন, হামলার ফলে একটি নতুন যুদ্ধের দিকে ধাবিত হওয়ার ঝুঁকি রয়েছে, যা লেবানন এবং লেবাননের জনগণের জন্য দুর্দশা ডেকে আনতে পারে। সম্প্রতি লেবানন থেকে ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা লেবানন থেকে উত্তর ইসরায়েলের সীমান্তে নিক্ষেপ করা ৩টি রকেট প্রতিহত করেছে। ইসরায়েলের আর্মি রেডিও এক খবর জানিয়েছে, লেবানন থেকে নিক্ষেপ করা কমপক্ষে ৫টি রকেট শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৩টি রকেট প্রতিহত করা হয় এবং ২টি লেবাননের ভূখণ্ডের ভেতরে পড়েছে বলে জানানো হয়। অন্য এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের ইয়াহমোর শহরের উপকণ্ঠে গোলাবর্ষণ করেছে। তবে এসব সংঘাতে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লেবানন ভিত্তিক হিজবুল্লাহ সংগঠনও এখন পর্যন্ত ওই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। এছাড়া ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে ইউক্রেন জুড়ে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, শিশুসহ নিহত অন্তত ৩ জন। রাশিয়ার চালানো বৃহৎ আকারের ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে ৫ বছরের এক শিশুসহ অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। হামলায় বহুতল ভবনে অগ্নিকাণ্ড সহ শহর জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো টেলিগ্রামে এক পোস্টে এই হামলাকে কিয়েভে শত্রুর ব্যাপক ড্রোন হামলা বলে উল্লেখ করেছেন। তিনি জানান, বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতির খবর পেয়ে জরুরি সেবা কর্মীদের পাঠানো হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া রাতভর ১৪৭টি ড্রোন হামলা চালিয়েছে, যার মধ্যে ৯৭টি প্রতিহত করা সম্ভব হয়েছে এবং ২৫টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হয়েছে। এই হামলার মাত্র কয়েক ঘন্টা আগে সৌদি আরবে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কূটনীতিকেরা কৃষ্ণ সাগরের নিরাপত্তা নিয়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছিলেন। এবার ট্রাম্পের হুমকির মুখে আগাম নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কানাডা। কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি স্থানীয় সময় রবিবার তিনি দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে। কারণ তার দেশ ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ এবং সংযুক্তির হুমকির বিরুদ্ধে লড়াই করার জন্য আরো শক্তিশালী ম্যান্ডেটের আশা করছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হিসেবে মধ্যপন্থী লিবারেল পার্টি সাবেক কেন্দ্রীয় ব্যাংকের প্রধানকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান মার্ক কার্নি কখনো বৃহত্তর কানাডিয়ান ভোটারদের মুখোমুখি হননি। ২৮শে এপ্রিল যদি প্রত্যাশা অনুযায়ী কার্নি ঘোষণা করেন যে তিনি অক্টোবরের বেশ কয়েক মাস আগে সংসদ নির্বাচন করছেন, তাহলে পরিস্থিতি বদলে যেতে পারে। সরকারি একটি সূত্র জানিয়েছে, তিনি স্থানীয় সময় রবিবার দুপুর ১২টা ৩০ মিনিটে কানাডার ৪১ মিলিয়ন জনসংখ্যার শক্তিশালী জাতির উদ্দেশ্যে এক ভাষণে এই সিদ্ধান্ত ঘোষণা করবেন। ১ দশক ধরে ক্ষমতায় থাকা লিবারেল সরকার গভীর জনপ্রিয়তার মধ্যে পড়েছিল।
এক দশক ধরে ক্ষমতায় থাকা লিবারেল সরকার গভীর অজনপ্রিয়তার মধ্যে পড়েছিল। তবে ট্রাম্পের হুমকির কারণে কানাডিয়ান দেশ প্রেমের ফলে নতুন সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আশা করছেন। এদিকে ইসরায়েলে প্রবল বিক্ষোভের মুখে নেতানিয়াহু, গাজায় যুদ্ধ বন্ধের দাবি। দেশ জুড়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজায় নতুন করে অভিযান চালানোর বিরুদ্ধে চলছে এই বিক্ষোভ। গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলের রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। এ নিয়ে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে টানা 3 দিন ধরে ইসরায়েলে বিক্ষোভ চলছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শেনবেতের প্রধান রোনেন বারকে বরখাস্ত করার সরকারি সিদ্ধান্ত এবং গাজায় আবার হামলা শুরুর প্রতিবাদে শনিবার রাজধানী তেল আবিবে হাজার হাজার মানুষ প্রতিবাদ বিক্ষোভ করেন। ইসরায়েলের নীল সাদা পতাকা হাতে তেল আবিবের হাবিমা স্কোয়ারে হাজার হাজার বিক্ষোভকারী অবস্থান নেন। তারা গাজায় হামাসের হাতে বন্দী ইসরায়েলের বাকি ব্যক্তিদের মুক্ত করে আনতে নতুন করে চুক্তি করার দাবি জানান। প্রতিবাদ বিক্ষোভে অংশ নেওয়া মোশে হাহারনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ইসরায়েলের সবচেয়ে বড় ভয়ানক শত্রু হচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু। 20 বছর ধরে তিনি আমাদের দেশকে গ্রাহ্য করেননি, আমাদের দেশের নাগরিকদের গ্রাহ্য করেননি। বিক্ষোভকারী ইরেজ বারম্যান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা 1.5 বছর পর আবারও গাজায় ভয়াবহ যুদ্ধ দেখছি। এখনো গাজার ক্ষমতায় হামাস। এবার এরদোগানের পদত্যাগ দাবিতে উত্তাল তুরস্ক। তুরস্কের জনপ্রিয় রাজনীতিবিদ ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোলুকে গ্রেপ্তারের প্রতিবাদে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। আন্দোলনের এ পর্যায়ে শুরু হয়েছে এরদোগানের পদত্যাগ দাবি। দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গত বুধবার ইমামোলু সহ বেশ কয়েকজন বিরোধী দলীয় নেতাকে গ্রেপ্তার করে তুরস্কের পুলিশ। এর পরপরই বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানী ইস্তাম্বুল সহ দেশটির নানা প্রান্তে। এ ঘটনাকে 2013 সালের পরে সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন বলে অভিহিত করেছেন অনেকে। সে বছরের আন্দোলন চলাকালে অন্তত 8 জন নিহত হন। এবারের বিক্ষোভ দমনে ইস্তাম্বুলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে প্রশাসন। এছাড়া বিক্ষোভ ছড়িয়ে পড়া শহরগুলোতে সব ধরনের জমায়েতের উপর 5 দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঘটা সহিংসতার কারণে আঙ্কারা বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত একটি মেট্রো স্টেশনও বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় হতাহত আরো শতাধিক। অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, যা মানবিক সংকটকে আরো গভীর করছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় কমপক্ষে 41 জন নিহত এবং 61 জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 18 মার্চ থেকে নতুন করে চালানো ইসরায়েলি হামলায় 7 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে অন্তত 200 শিশু রয়েছে। এ সময় আহত হয়েছেন 1000 জনের বেশি। মন্ত্রণালয়টি আরো জানিয়েছে, এ নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে গত 17 মাসে মোট 50,021 জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহতের সংখ্যা 1,13,274 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন, যেখানে উদ্ধারকারীরা পৌঁছাতে পারছে না। এ বিষয়টি সামনে এনে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, অবরুদ্ধ এই উপত্যকায় প্রকৃত নিহতের সংখ্যা 61,700 জনেরও বেশি হতে পারে, কারণ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ঘোষণা করা হচ্ছে। এবার যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলা ইসরায়েলের, নিহত অন্তত 8 জন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে এবার লেবাননে হামলা শুরু করেছে ইসরায়েল। শনিবার লেবাননের দক্ষিণ অঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরায়েলের বিমান হামলা ও গোলাবর্ষণে 2 জন শিশুসহ অন্তত 8 জন নিহত হয়েছেন। 1 বছর ধরে ইসরায়েলি বাহিনী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলার পর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপরে প্রথমবারের মতো দেশটিতে হামলা চালালো ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, শনিবার লেবানন থেকে ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। এর পরিপ্রেক্ষিতে তারা দেশটিতে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে। তবে হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলে কোনো হামলা চালায়নি, এসব হামলার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। যুদ্ধবিরতিও মেনে চলছে তারা। এদিকে শনিবার ইসরায়েলের রকেট হামলার দায় স্বীকার করেনি কোনো সশস্ত্র গোষ্ঠী বা সংগঠন। ইসরায়েলের একজন কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল লক্ষ্য করে শনিবার সকালে 6টি রকেট ছোড়া হয়, এর মধ্যে 3টি সীমান্ত অতিক্রম করেছিল। এসব রকেট হামলা প্রতিহত করে ইসরায়েলি বাহিনী। এদিকে ইসরায়েলি তাণ্ডবে গাজায় নিহতের সংখ্যা 50,000 ছাড়ালো।
গাজায় ইসরায়েলের তাণ্ডব শুরু হওয়ার পর থেকে 50,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয়। যুদ্ধবিরতি লঙ্ঘন করে পুনরায় গাজায় আক্রমণ চালানোর পর নিহতের এই ভয়াবহ মাইলফলক রেকর্ড করা হলো। রোববার গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় গত 24 ঘন্টায় আরও 41 জনের মৃত্যুর খবর দিয়েছে, যার ফলে নিহতের সংখ্যা 50,021 জনে পৌঁছেছে। গাজার কর্তৃপক্ষ হতাহতের সংখ্যা প্রকাশ করার সময় বেসামরিক নাগরিক এবং হামাস যোদ্ধাদের মধ্যে পার্থক্য করে না। তবে জাতিসংঘ বলছে, ইসরায়েলি হামলায় নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু। নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হয়। ধারণা করা হচ্ছে, হাজার হাজার মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। গত সপ্তাহের মঙ্গলবার গাজায় আক্রমণ বাড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী। সর্বশেষ এই আক্রমণকে হামাস যুদ্ধবিরতি চুক্তির বিপজ্জনক লঙ্ঘন বলে অভিহিত করেছে। হামাস বলেছে, তারা জানুয়ারিতে ইসরায়েলের সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে দেওয়ার পর বৃহস্পতিবার তারা তেল আবিবে প্রথম রকেট হামলা চালায়।